আজ এই ভিডিওতে আমি কথা বলবো আজকে হওয়া স্ম্যাকডাউনকে নিয়ে। আজ এই ভিডিওতে আমি কথা বলবো আজকে হওয়া স্ম্যাকডাউনকে নিয়ে। আজ এই ভিডিওতে আমি কথা বলবো আজকে হওয়া স্ম্যাকডাউনকে নিয়ে। আজ এই ভিডিওতে আমি কথা বলবো আজকে হওয়া স্ম্যাকডাউনকে নিয়ে। কি হলো, বিরক্ত হচ্ছ আমি এক কথা বারবার বলছি বলে? তাহলে ডাব্লিউডাব্লিউও তো আমাদের সাথে ঠিক এটাই করছে। এক জিনিস যদি বারবার 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 করে করা হয় না, তখন আর সেটা কারোই ভালো লাগে না। তো ডাব্লিউডাব্লিউ কী এমন করেছে যার জন্য আমি এই কথাটা বলছি সেটা তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমেই কথা বলা যাক যেই জিনিসটা স্ম্যাকডাউনকে চালাচ্ছে, না হলে তো 3 ঘন্টার স্ম্যাকডাউনে দেখার মতো কিছুই থাকে না। 3 ঘন্টার স্ম্যাকডাউন একটা টর্চার। কিন্তু যেই স্টোরি লাইনটার জন্য স্ম্যাকডাউনে চোখ রাখতে হয় সেটা হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের স্টোরি লাইন। এবার আমরা জানতাম আজকে স্ম্যাকডাউনে কোডি রোডস আসবে, তো এইটা দেখার বিষয় ছিল যে কোডি রোডস আজকে কী করবে। কিন্তু স্ম্যাকডাউনের শুরুতে আমরা দেখতে পাই কোডি রোডস তখনও স্ম্যাকডাউনে এসে পৌঁছায়নি। তো র্যান্ডি অর্টন স্ম্যাকডাউনকে শুরু করে, র্যান্ডি অর্টন অডিয়েন্সের সাথে কথা বলে, যেখানে র্যান্ডি অর্টন বলে যে কোডি রোডসই তাকে বলেছিল যে র্যান্ডি অর্টনের বেস্ট ভার্সনটাকে নিয়ে আসতে, র্যান্ডি অর্টনের মাথায় যে ভয়েসেসরা কথা বলে সেটাকে শুনতে। আর র্যান্ডি অর্টন অনেকদিন ধরে তার সেই ভয়েসেসকে শুনতে বন্ধ করে দিয়েছিল, মানে শোনা বন্ধ করে দিয়েছিল তাদের কথা। কিন্তু এখন র্যান্ডি অর্টন আবার তাদের কথা শোনা শুরু করে দিয়েছে। এতদিন র্যান্ডি অর্টনের শুধু ফোকাস ছিল 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে, কিন্তু সেটা কীভাবে পেতে হবে সেটা র্যান্ডি অর্টন হয়তো ঠিক মতো ফোকাস করেনি। কিন্তু এবার র্যান্ডি অর্টনের ফুল ফোকাস আছে সেই 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটার দিকে। আর তার সাথে র্যান্ডি অর্টন এটাও ক্লিয়ার করে দেয় যে র্যান্ডি অর্টন যার সাথে ফোনে কথা বলে সেটা একটা পার্সন, আর তার সাথে র্যান্ডি অর্টন খুব তাড়াতাড়ি দেখা করতে চলেছে। তার মানে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে ফোনের পেছনে র্যান্ডি অর্টন নিজে নেই। কারণ অনেকে বলছিল যে ফোনের পেছনে হয়তো র্যান্ডি অর্টন নিজেই আছে, বা র্যান্ডি অর্টনের যে ভয়েসেস আছে তাদের সাথেই র্যান্ডি অর্টন ফোনে কথা বলে। কিন্তু সেরকম না, অ্যাকচুয়ালি কোনো একটা মানুষের সাথে র্যান্ডি অর্টন কথা বলে, সেটা আজকে রিভিল হয়ে গেছে। মানে একটা মানুষ যে আছে ফোনের পেছনে সেটা রিভিল হয়ে গেছে, সেটা কে সেটা এখনও রিভিল হয়নি। যাই হোক না কেন, এরই মাঝখানে আমরা দেখতে পাই যে ম্যাট কার্ডোনার র্যান্ডি অর্টনকে ইন্টারফেয়ার করে দেয়। আজকে ম্যাট কার্ডোনার হাতে একটা মাইক ছিল, তো র্যান্ডি অর্টন বলে যে ঠিক আছে তুই মাইক নিয়ে এসেছিস, তুই কী বলবি বল দেখি, তোর কত বড় সাহস। আর ম্যাট কার্ডোনা একদম রিংয়ে ঢুকেই মাইক দিয়ে র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে দেয়। তো আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন বাইরে পড়ে যায়, আর এইভাবে আজকের মেন ইভেন্ট সেট হয়ে যায়, যেটা ছিল র্যান্ডি অর্টন ভার্সেস ম্যাট কার্ডোনার ম্যাচ। এবার ব্যাকস্টেজে আমরা অনেক সময় দেখেছিলাম যে র্যান্ডি অর্টন এরকম ফোনে কথা বলছে কারোর সাথে। আর যেমন বললাম যে সে আজকে ফোনে এটাও বলেছে যে যার সাথে সে কথা বলছে তার সাথে সে খুব তাড়াতাড়ি দেখা করতে চলেছে। হয়তো তখনই রিভিল হবে যে ফোনের পেছনে অ্যাকচুয়ালি কে ছিল, কিন্তু একজন পার্সন আছে, সেটা তো আজকে কনফার্ম করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই। যাই হোক না কেন, এবার মেইন ইভেন্টে আসা যাক। তো মেইন ইভেন্টে আমরা র্যান্ডি অর্টন ভার্সেস ম্যাট কার্ডোনার ম্যাচ দেখতে পেয়েছিলাম। আর এর মাঝখানে এটা নিয়ে কথা বলার আগে বলে রাখি যে এই ম্যাচটা শুরু হওয়ার আগে জেলি রোল গিয়ে ম্যাট কার্ডোনাকে বোঝাচ্ছিল যে র্যান্ডি অর্টনকে সে চেনে, এইটা আসলে র্যান্ডি অর্টন না, আসলে র্যান্ডি অর্টন কোথাও যেন হারিয়ে গেছে, এই র্যান্ডি অর্টনকে সে চেনে না। তাহলে জেলি রোলের এত কি হয়েছে? এটা ডাব্লিউডাব্লিউইতে র্যান্ডি অর্টন আর কোডি রোডস যেটা করছে সেটা তাদেরকে করতে দাও না। মাঝখান দিয়ে এত সাধু সাজার কি আছে? এতই যখন তুমি সাধু, তুমি তোমার গানের জগতেই থাকো, তোমাকে ডাব্লিউডাব্লিউইতে আসতে হবে না। এইখানে এলে তো মারপিট হবে, এইটাই স্বাভাবিক। তো সবার মধ্যে এত বন্ধুত্ব করানোর চেষ্টা কেন করছে জেলি রোল? যাই হোক না কেন, ম্যাট কার্ডোনা তার কথায় বেশি পাত্তা দেয় না, সেটা আমরা দেখতে পাই। আর আলটিমেটলি যখন মেইন ইভেন্টে ম্যাচটা হয়, এই ম্যাচে তো র্যান্ডি অর্টন মানে ফুল ডমিনেট করেছে। মানে দেখে মনেই হয়নি যে ম্যাট কার্ডোনার কোনো সময় কোনো চান্স ছিল। তো ম্যাট কার্ডোনাকে তো মেরে ধরে র্যান্ডি অর্টন তার অবস্থা খারাপ করে দিয়েছে। আর লাস্টে যখন এটা আর কেউ মেরে দেয়, সে আর কেউটা মারার পর ম্যাট কার্ডোনা এই ম্যাচে হেরেও যায়। এবারে ম্যাট কার্ডোনা তো হেরে গেছিলো, কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে ম্যাট কার্ডোনার উপর র্যান্ডি অর্টনের অ্যাটাক তখনও কন্টিনিউ ছিল। এবার আমরা ব্যাক স্টেজে দেখতে পাই এরই মধ্যে মানে কোডি রোডসের সেই বাসটা চলে আসে, যে বাসে করে কোডি রোডস আসে আর কি। তো কোডি রোডসের বাস চলে আসার পর আমরা দেখতে পাই সেখান থেকে কোডি রোডস বেরায়। আর তারপর ঘটে সব থেকে মজাদার ঘটনা, ডাব্লিউডাব্লিউ এর মাঝখানে একটা অ্যাড চালিয়ে দিয়েছিল। এবার অ্যাড চালিয়ে দিয়েছে 3 মিনিট কাটাতে হবে। তো কোডি রোডস ওই বাস থেকে রিংয়ে আসতে প্রায় 3 মিনিট লেগেছে। মানে 3 মিনিট ধরে সে শুধু ব্যাক স্টেজে হেঁটেছে। ওইখানেও হাঁটার মাঝে আমরা দেখতে পাই তার সাথে জেলি রোলের দেখা হয়ে যায়। জেলি রোল আবার তার ভালো ভালো কথা বলতে শুরু করে দেয় যে র্যান্ডি অর্টন এরকম না, এই না সেই না। তো জেলি রোল এত কেন ইনভলভ হচ্ছে স্টোরি লাইনটা? আমার তো জেলি রোলকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল। যাই হোক না কেন, তারপর যখন অ্যাডভার্টিজমেন্ট শেষ হয়
তখন আমরা দেখতে পাই যে সেখানে সিকিউরিটিরা চলে আসে। এবার এইটাই আমি বলছিলাম, ডাব্লিউডাব্লিউ এই যে একটা নতুন ফর্মুলা নিয়ে নিয়েছে না, যে যখনই দুইজন সুপারস্টারের মধ্যে কোনো ম্যাচ হবে, যতক্ষণ না ম্যাচটা হচ্ছে ততক্ষণ তাদেরকে ডাব্লিউডাব্লিউ মারপিট করতেই দেবে না। আর যখনই তাদের মধ্যে কিছু অ্যাকশন হতে যাবে তখনই হাজারটা সিকিউরিটি, হাজারটা অফিসিয়ালস, হাজারটা রেফারি মাঝখানে চলে আসবে, এসে দুজনকে ছাড়ানোর চেষ্টা করবে। হয়তো তাদের দ্বারা কিচ্ছু না, আটকাতে তো তারা পারে না, সেই তারা মারপিট করতেই থাকে, কিন্তু মাঝখানে শুধু ঝামেলা করতে আসে তারা। তো আজকেও আমরা দেখেছিলাম প্রথমে কোডি রোডসকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, তারপর র্যান্ডি অর্টনকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু র্যান্ডি অর্টন আজকে সিকিউরিটিদেরকেই মেরেছে। আর যখন মারছিল না, যে মার এদেরকে মার, এদের দ্বারা কিছু তো হয় না, শুধু মাথা গরম করাতে আসে। তো আমরা দেখতে পাই সেখানে নিকোলডিসও চলে আসে। অবভিয়াসলি নিকোলডিস তো আসবে, সে জেনারেল ম্যানেজার কিনা। আর এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ কেন করছে মানে আমি বুঝতে পারছি না। মানে রেসলমেনিয়ার একটা মেন ইভেন্ট বিল্ড আপ চলছে, সেখানে কোনো সুপারস্টারের সাথে ব্রল করতে পারবে না। এইটা আমরা ভিন্স ম্যাকম্যানের যুগে কখন দেখতাম খুব রেয়ার কেসে দেখতাম। আর যখন হতো তখন মনে হতো যে হ্যাঁ, যাদের মধ্যে ম্যাচটা হতে চলেছে তারা বড় কোনো সুপারস্টার। যেমন আশা করি তোমাদের এখনও মনে আছে, আমরা একসময় ব্রক লেসনার আর জন সিনার মধ্যে একটা ব্রল দেখেছিলাম, যেখানে কেউ তাদেরকে আটকাতে পারছিল না। সেই ব্রলটা এখনও মেমোরেবল কেন? কারণ সেটা রেয়ার কেসে আমরা দেখেছিলাম। আর এখন প্রত্যেকটা ছোট থেকে ছোট স্টোরি লাইনে যাই হোক না কেন, কেউ যদি একটু একে অপরের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তখনই হাজারটা সিকিউরিটি কোথা দিয়ে উদয় হয়ে যায়। আমরা রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্কের ক্ষেত্রেও সেটাই দেখছি, যে যখনই রোমান রেন্স আর সিএম পাঙ্ক একে অপরকে মারার চেষ্টা করে, সেখানে অ্যাডাম পিয়ার্স সিকিউরিটিদেরকে নিয়ে, অফিসিয়ালসদেরকে নিয়ে মাঝখানে চলে আসে। সেম নিকোলডিস করছে, যখন আজকে কোডি রোডস আর র্যান্ডি অর্টন নিজেদের মধ্যে কিছু করার চেষ্টা করছিল, তখন মাঝখানে তারা ঢুকে গেছে। এবার কোডি রোডস যদিও আজকে নিকোলডিসকে বোকা বানানোর চেষ্টা করছিল, যে আমি কিছু করবো না, আমি তো শুধু কথা বলতে যাচ্ছি, কিন্তু তারপর যখন কোডি রোডস নিয়ে যায়, আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন আর কোডি রোডসের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। এবার বিশ্বাস করো, এই ব্রলটা অ্যাকচুয়ালি একটা ভালো ব্রল হতে পারতো। দুজনের মধ্যে আজকে সেই পোটেনশিয়ালটা ছিল। কোডি রোডসকেও দেখে আজকে সিরিয়াস মনে হচ্ছিল, কিন্তু ওই নিকোলডিস, অফিসিয়ালস, সিকিউরিটি সবাই মাঝখানে ঢুকে শুধু র্যান্ডি অর্টন আর কোডি রোডস আজকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে তো শুধু তাদেরকেই পিটিয়েছে। আর নিজেদের মধ্যে শুধু মাঝে মাঝে মারপিট করেছে। ওই বললাম না, এদের দ্বারা হয়তো কিছু না, আটকাতে তো পারে না, এতজন মিলে নাকি দুজনকে আটকাতে পারছে না। মানে একে তো এটা দেখে অবিশ্বাস্য মনে হয়। আর তারপর যখনই এরা আটকায়, মাঝখান থেকে কখনো না কখনো সুযোগ পেয়ে ওকে মেরেই দেয়। তাহলে ভাই তোদের মাঝখানে আসার দরকারটাকে? এটা রেসলমেনিয়ার মেন ইভেন্টের বিল্ড আপ চলছে। রেসলমেনিয়ার মেন ইভেন্টের আগেও যদি কেউ কাউকে নাই মারতে পারে, তাহলে স্ম্যাকডাউনে আসার দরকার কি? তাহলে তো আমি বলবো রোমান রেন্স যেটা করে ঠিকই করে, বাড়ি বসে থাকো। বাড়ি বসে যদি শুধু কথাই বলতে হয়, তাহলে টুইট করে বলে দাও, বা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও করে কথা বলে দাও। কারণ কথাই যদি বলতো তো তাহলে আর আসার দরকারটা কি? এলে কিছু তো অ্যাকশন একে অপরের মধ্যে হবে, কিন্তু না, ম্যাচের আগে কেউ কাউকে ছুতে পারবে না। এটা আমার না পুরো মানে একদম বাজে লাগে, একদম ষাঁড়ের গু। মানে বুঝতে পারলে না, মানে বুলশিট আর কি, বুলশিট। যাই হোক না কেন, মানে কি বলবো, আমার তো মানে এটা দেখে মাথা গরম হচ্ছিল। তার মধ্যে ব্রলটাও আজকে এই শুধুমাত্র এদের জন্য দেখে মনে হচ্ছিল যে টানার চেষ্টা করা হচ্ছে। স্ম্যাকডাউনে যেটুকু সময় বেঁচেছিল সেইটুকু সময় ধরে শুধু ওই ব্রলটাকে কন্টিনিউ করেছে। ব্রলটা যেটা একটা দুর্দান্ত ব্রল হতে পারতো, ছাতার মাথা কিচ্ছু হয়নি, শুধু একে অপরকে মেরেছে। আর লাস্টে আমরা দেখতে পাই আবার জেলি রোল মাঝখানে চলে আসে। মানে হ্যাঁ, সিকিউরিটি, অফিসিয়ালস, অ্যাডাম পিয়ার্স বলছি, নিকোলডিস, এরা তো কম ছিল, যে জেলি রোলও মাঝখানে এসেছে। আর মাঝখানে এসে আবার দুজনের মধ্যে বন্ধুত্ব করানোর চেষ্টা করছিল। র্যান্ডি অর্টনকে বোঝাচ্ছিল, কোডি রোডসকে বোঝাচ্ছিল। এবার কোডি রোডস তো আমাদের পৃথিবীর সব থেকে ভালো মানুষ, কোডি রোডস কিছু করেনি, কিন্তু র্যান্ডি অর্টন হয়ে গেছে এখন একদম হারামি। আর র্যান্ডি অর্টন জেলি রোলকে বলেছে তুই চুপ করবে, এটা বলে একটা দিয়ে দিয়েছে আর কি। আর এটা অ্যাকচুয়ালি দরকার ছিল। এই জেলি রোলটার না আরও মার খাওয়া উচিত। মানে জেলি রোল কী জন্য এদের মাঝখানে আসছে ভাই? তুই জানা, তুই তো আজকে খুব ভালোই ছিলি, তুই ওই কী যেন নাম, ওই কিট উইলসনের সাথে আজকে মারপিট করছিল, সেখানে আজকে একটা ম্যাচ জিতেও গেছে। তো ওইখানেই হ্যাপি থাক না ভাই। আর কিট উইলসনকে আজকে আমাদের ড্যান হোসেন কার্স করে দিয়েছে। তো এবার কিট উইলসনেরও অবস্থা খারাপ হতে চলেছে। কিন্তু তোমরা যদি ড্যান হোসেনের দ্বারা কার্স হতে না চাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ রেসলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি, আর সেটা কমপ্লিট তোমরাই করতে পারো। তো ড্যান হোসেনকে যদি চাও যে তোমাদেরকে কার্স না করুক, মানে যদি ড্যান হোসেনের কার্স থেকে বাঁচতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই করে দিও। কিন্তু যাই হোক না কেন, এইভাবেই আজকে স্ম্যাকডাউন শেষ হয়েছিল। আর এটাই আজকে স্ম্যাকডাউনের মেন স্টোরি ছিল। আর এই স্টোরিটাকেই ডাব্লিউডাব্লিউ পুরো ঝুলিয়ে দিয়েছে। যাই হোক না কেন, তাছাড়া আমরা দেখেছিলাম যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, যেটা এতদিন ধরে ছিল কারমেলো হেইজের কাছে, সেটাও আজকে রেসলমেনিয়ার ঠিক আগে হ্যান্ড চেঞ্জ করে নিয়েছে। কারণ স্যামি জেন আজকে হয়ে গেছে
ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। যেখানে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই যে স্যামি জেন আর ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা মানে কথা কাটাকাটি চলছিল। সেখানে ট্রিক উইলিয়ামসকে স্যামি জেন অ্যাটাক করে দেয়, তারপর স্যামি জেন বলে আমি জানি কীভাবে রেসলমেনিয়ায় ম্যাচ নিতে হয়। তারপর কার্মেলো হেইস তো ওপেন চ্যালেঞ্জ রাখি, তো কার্মেলো হেইসের ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে। কিন্তু আজকে দেখার বিষয় এটা ছিল যে যেহেতু আজকে এদের ম্যাচের মাঝখানে রিং সাইডে ট্রিক উইলিয়ামসও বসেছিল, তো ট্রিক উইলিয়ামস মাঝখানে স্যামি জেনকে ডিস্ট্র্যাক্ট করতে এসেছিল, কিন্তু স্যামি জেনকে ডিস্ট্র্যাক্ট করার বদলে তার ঘুষিটা লেগে যায় কার্মেলো হেইজেরই মুখে। আর সেই সুযোগটাকে আজকে স্যামি জেন কাজে লাগিয়েছে। মানে স্যামি জেন আজকে ভালো মানুষের মতো ওরকম করেনি যে না না ওর তো লেগেছে একটু অপেক্ষা করি। যখনই স্যামি জেন দেখেছে যে আমার কাছে সুযোগ আছে, স্যামি জেন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে আর তার হিলোভা কিক মেরে দিয়েছে কার্মেলো হেইজকে। আর তারপর কার্মেলো হেইজকে পিন করে স্যামি জেন হয়ে গেছে ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো স্টোরি ওয়াইজ সব কিছু ঠিক আছে। আর স্যামি জেনের একটা যে হিল টার্ন ও ডাব্লিউডাব্লিউ টিজ করছে সেটাও আমরা বুঝতে পারছি, সবই ঠিক আছে। শুধু খারাপটা লাগছে কার্মেলো হেইজের জন্য যে এতদিন ধরে সে ক্যারি করলো চ্যাম্পিয়নশিপটাকে, কিন্তু ঠিক রেসলমেনিয়ার আগে তাকে চ্যাম্পিয়নশিপ হারাতে হলো। হয়তো রেসলমেনিয়া চ্যাম্পিয়নশিপের জন্য তাকে একটা অপরচুনিটি দিয়ে দিতে পারতো ডাব্লিউডাব্লিউ, কিন্তু আপাতত ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ার জন্য ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটাকে অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে স্যামি জেন ভার্সেস ট্রিক উইলিয়ামস। এবার তোমরা ভাবো যে ট্রিক উইলিয়ামস এমন কি করেছে। মানছি ট্রিক উইলিয়ামস ফিউচার ট্যালেন্ট, তার মধ্যে ট্যালেন্ট আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ পাওয়ার জন্য ট্রিক উইলিয়ামস কী করেছে? উল্টো তো কার্মেলো হেইস এতদিন ধরে নিজেকে ফাইটিং চ্যাম্পিয়ন প্রমাণ করার জন্য একটার পর একটা ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছিল। তো সে কি রেসলমেনিয়া একটা রিম্যাচ ডিজার্ভ করে না? কিন্তু না, যেহেতু ট্রিক উইলিয়ামস স্যামিজেনকে এতদিন জ্বালাচ্ছিল, তাই স্যামিজেন চ্যাম্পিয়ন হওয়ার পরেই ট্রিক উইলিয়ামসকে সুযোগ দিয়ে দেওয়া হলো। আর আপাতত এটাই কনফার্ম করা হয়েছে, অবশ্যই এখনও রেসলমেনিয়ার আগে কিছুদিন সময় আছে, তো তার মধ্যে যদি ডাব্লিউডাব্লিউ ম্যাচটাকে চেঞ্জ করে অবশ্যই করতে পারে। আর এখনও ডাব্লিউডাব্লিউ কোনো মাল্টিপার্সন ম্যাচ তো অ্যানাউন্স করেনি, তো এই একটা ম্যাচ হতে পারে যেটা মাল্টিপার্সন ম্যাচ হতে পারে। আমি তো চাই এখানে যেন কার্মেলো হেইসকেও ঢোকানো হয়, আর তার সাথে সাথে যেন ম্যাট কার্ডোনা, তারপরে অ্যালিস্টার ব্ল্যাক, এদের মতো সুপারস্টারকেও ঢুকে এটাকে একটা মাল্টিপার্সন ম্যাচ করানো যেতে পারে। আমি তো এটাই চাই। যদিও আমি মানে আমার যে রেসলমেনিয়ার প্রেডিকশন বানিয়েছিলাম সেখানে আমিও ট্রিক উইলিয়ামস ভার্সেস স্যামিসনের ম্যাচকেই রেখেছিলাম, কিন্তু যেহেতু এখন স্যামিসনের কাছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ চলে এসছে, তাই আমি চাই এটা যেন আর 1-on-1 ম্যাচ না হয়, বরং এটা একটা মাল্টিপার্সন ম্যাচ হয়। কারণ আমার যদিও কার্মেলো হেইসকে অতটা পছন্দ না, কিন্তু তবু আমি বলবো কার্মেলো হেইস একটা অপরচুনিটি ডিজার্ভস তো করেই, কারণ যেহেতু সে এতদিন ধরে চ্যাম্পিয়ন ছিল। তো এই জন্য আমি চাই কার্মেলো হেইসের জন্য এই ম্যাচে একটা সুযোগ পাই, কিন্তু আপাতত সেটা দেখে মনে হচ্ছে না। আর এছাড়া আর কী বলবো, এছাড়া যেমন বললাম স্ম্যাকডাউনের সেরকম তো বড় কিছু হয়নি। আর যদি কথা বলা হয় ড্রু ম্যাকেন্টায়ার আর জেকব ফাটোর ম্যাচের, তো আজকে আমরা ড্রু ম্যাকেন্টায়ার আর জেকব ফাটোকেও দেখতে পাই। তাদের দুজনেরই অবস্থা খারাপ ছিল আগের দিনে সেই ব্রলটার পর। আর আজকে দুজনেই আসে, যেখানে সবার প্রথমে জেকব ফাটো রিংয়ে এসে জেকব ফাটো একটা প্রোমো কাট করছিল, যেখানে জেকব ফাটো বলছিল যে কোনোভাবেই ড্রু ম্যাকেন্টায়ার তাকে থামাতে পারবে না। ড্রু ম্যাকেন্টায়ার যদি ভেবে থাকে যে তাকে ব্যাকস্টেজে অ্যাটাক করে থামাবে, সে থামাতে পারবে না। ড্রু ম্যাকেন্টায়ার যদি তাকে রিংয়ে এসে তার সাথে ব্রল করে থামাতে চায়, থামাতে পারবে না। ড্রু ম্যাকেন্টায়ার যদি তাকে উঁচু জায়গা থেকে ফেলে দিয়ে থামাতে চায়, থামাতে পারবে না। তো এইসব কথা বলতে থাকে, তখন ড্রু ম্যাকেন্টায়ারও সেখানে বেরিয়ে আসে। ড্রু ম্যাকেন্টায়ার আজকে আবার বলে যে ব্যাকস্টেজে ড্রু ম্যাকেন্টায়ার তাকে অ্যাটাক করেনি। মানে জেকব ফাটো বারবার ভাবছে ব্যাকস্টেজে ড্রু ম্যাকেন্টায়ারই তাকে অ্যাটাক করেছিল, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার বারবার বলছে যে আমি ইনোসেন্ট, আমি ব্যাকস্টেজে তোকে অ্যাটাক করিনি, কিন্তু তবু তুই আমার সাথে যেটা করেছিস আমি তোকে ছাড়বো না। তো এইটা তো রেসলমেনিয়ার স্টোরি বিল্ড হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এই স্টোরিটাকে রেসলমেনিয়ার পরেও কন্টিনিউ করা হবে, যেখানে আমাদেরকে দেখানো হবে যে অ্যাকচুয়ালি ব্যাকস্টেজে কে জেকব ফাটোকে অ্যাটাক করেছিল। যাই হোক না কেন, যেহেতু দুজনই পাগল হয়ে গেছে, তাই নিক অল্ডিস আজকে বেরিয়ে আসে। এমনি নিক অল্ডিস এতে দুজনকে মারপিট করতে দেবে না, এদের মাঝখানে 1000টা সিকিউরিটি নিয়ে চলে আসবে, কিন্তু বলেছে রেসলমেনিয়ায় শুধুমাত্র রেফারি থাকবে এদের ম্যাচে পিন বা সাবমিশনকে কাউন্ট করার জন্য। তাছাড়া ডাব্লিউডাব্লিউর এদের দুজনের ম্যাচের প্রতি কোনো দায়িত্ব নেই, কারণ রেসলমেনিয়ায় জেকব ফাটো আর ড্রু ম্যাকেন্টায়ারের যে ম্যাচটা অ্যানাউন্স হয়েছে সেটা হয়ে গেছে একটা আনস্যাংশন ম্যাচ। মানে এই ম্যাচে যা হবে সেটা তাদের নিজেদের দায়িত্ব, ডাব্লিউডাব্লিউর এই ম্যাচের রেজাল্টে কোনো দায়িত্ব নেই। মানে এই ম্যাচে যদি কেউ ইনজিওর হয়ে যায়, কারো হাত পা ভেঙে যায়, তাহলে সেগুলো সবই তাদের নিজেদের দায়িত্ব, ডাব্লিউডাব্লিউ কোনো দায়িত্ব নিচ্ছে না। তাই এটা হয়ে গেছে একটা আনস্যাংশনড ম্যাচ। তো এইগুলোই ছিল আজকে স্ম্যাকডাউন থেকে, বাকি সেরকম হিউজ কিছু তো হয়নি। রিয়া রিপ্লির কথা আর কী বলবো, এটা না বলাই ভালো। আর ওই দিক থেকে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নিকি বেলা, ব্রি বেলা, নায়া জ্যাক্স, ফ্ল্যাশ লেজেন্ড, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, ওই দিক থেকে বেলি, লায়রা ফেলকারিয়া, এদের মধ্যে ফিউড কন্টিনিউ হয়েছে। তো এটাই ছিল আজকের মেন স্ম্যাকডাউন। এবার স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে হাইপ করো, ভিডিওটাকে শেয়ার করো। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।